মাঝে আর মাত্র ৩টে দিন, তারপর রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর এই মুহূর্তে শাসক ও বিরোধী দলের প্রচারে গ্রামের রাজনৈতিক পারদ চড়ছে। কে সরকারি সুযোগ সুবিধা দিল আর কে দিল না, কে রাস্তা তৈরি করলো কে করলো না, কে পানীয় জলের ব্যবস্থা করে দিল আর কে দিল না, এমন বহু বিষয় নিয়ে নির্বাচনের মুখে একে অপরের দিকে আঙ্গুল তুলছে শাসক এবং বিরোধী শিবির। ২০২৪ পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোর দাবি, বিগত ৫ বছরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি ঢাকতেই শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাস সৃষ্টি করছে, ভয়ভীতি প্রদর্শন করছে। অন্যদিকে শাসক দলের দাবি, রাজ্যের মানুষ কংগ্রেস এবং বামফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে। বর্তমানে তাদের কোনো সংগঠন নেই, যার কারণে সব আসনে প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে বিরোধী দল। তবে মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তাই স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন আসে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে সেই সব আসন জয়ে কতটা আশাবাদী বিভিন্ন রাজনৈতিক দল। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে পঞ্চায়েত নির্বাচনের গোটা রাজ্যের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে রয়েছেন বিজেপি নেতৃত্ব রানা ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কংগ্রেস নেতৃত্বকে, কিন্তু উনি শেষ মুহূর্তে আসতে পারবেন না বলে জানিয়েছেন। কোন একটি কারণে উনি জানিয়ে দিয়েছেন যে আজকের এই অনুষ্ঠানে উনি থাকতে পারবেন না। রানাবাবু, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। ২০১৯-এর পর ২০২৪ পঞ্চায়েত নির্বাচনের সিংহভাগ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হলো। কেন হলো? গণতন্ত্রের জন্য কিসের লক্ষণ বলে মনে করেন রানাবাবু? নমস্কার। নিউজ ভ্যানগার্ডের পর্দায় ত্রিস্তরীয় নির্বাচন ২০২৪ ত্রিপুরা রাজ্যের, তার প্রাক্কালে যারা আমাকে শুনতে পারছেন সকলকে জানাই গৈরিক অভিনন্দন। পাশাপাশি ত্রিস্তরীয় পঞ্চায়েতের পঞ্চায়েত স্তরে যারা গণদেবতারা আছেন আমাদের রাজ্যের, সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন। আমাদের ২০১৯-এর নির্বাচন সরকার আসার পর এবং ২০২৪-এ তার দ্বিতীয় নির্বাচন পঞ্চায়েত স্তরে আমাদের দ্বিতীয়বার সরকার আসার পর, গত নির্বাচন ২০১৯-এর সঙ্গে যদি তুলনা করি তো ২০২৪-এর পঞ্চায়েত নির্বাচন তার সমসাময়িক আমি বলা চলে। কেননা প্রার্থী বিরোধীরা তৎকালীন সময় থেকে আজকে পর্যন্ত আপনি পঞ্চায়েত স্তরে বলুন, আপনি পৌর পরিষদ স্তরে বলুন, আপনি যান এডিসিতে, প্রত্যেকটা জায়গাতে বিরোধীদের একই অবস্থা। তো যেহেতু পঞ্চায়েত স্তরে মাইক্রো লেভেলে নির্বাচন হয় এবং সেখানে প্রার্থীদের সংখ্যা সবচাইতে বেশি থাকে, অনেক প্রার্থী থাকে, তো প্রার্থী বেশি থাকে মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের ন্যূনতম সেই পরিমাণ কার্যকর্তা থাকার প্রয়োজন। বিশেষ বিশেষ ক্ষেত্রে এসসি সংরক্ষিত, এসটি সংরক্ষিত, মহিলা সংরক্ষিত, এই ধরনের ক্রাইটেরিয়া থাকে। তো প্রত্যেকটা স্তরে কার্যকর্তা থাকা অবশ্যই জরুরি। পঞ্চায়েত স্তরে, প্রত্যেকটা গ্রামীণ স্তরে। আমার দুঃখ হয় ওই জায়গাতে যে যেই সরকারটা, যেই দলটা প্রথমত তারা ২৫ বছর মধ্যে ৫ বছর ছাড়লে ৩৫ বছর ৩৫ বছর এই রাজ্যের বুকে শাসন ক্ষমতায় ছিল, আজকে তারা প্রার্থী দিতে পারছে না। আমি একটু পেছনে গিয়ে বলি, বিগত দিনেও প্রার্থী দিতে পারেনি সঠিকভাবে সব জায়গাতে। পরবর্তী সময় আমরা এবার কি দেখলাম পঞ্চায়েত স্তরে, যে বিগত ৩৫ বছর এই রাজ্যের বুকে শাসন করা একটা সরকার যখন তারা নিজেরা প্রার্থী দিতে পারছে না, তখন তারা কি করলো, দেউলিয়াপনা হয়ে আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে তারা মিশে গেল। এই রাজ্যের বুকে
যেটা এর আগে কখনো আমরা অন্তত অফিসিয়ালি হতে দেখিনি পঞ্চায়েত স্তরে। বিগত দিনের পঞ্চায়েতেও আমার যতটুকু মনে আছে এই রাজ্যের মানুষ দেখেছে কংগ্রেস এবং সিপিএম আলাদা আলাদা করে প্রার্থী দিয়েছে, আলাদা আলাদা করে তারা লড়াই করেছে, যদিও তারা কোথাও তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি। 2024-এর নির্বাচনে তারা যখন দেখলো যে তারা একা প্রার্থী দিতে পারছে না কোনো পঞ্চায়েতে, মানে একটা যেটা বললাম আমি কিছুক্ষণ আগে যে একটা 35 বছরের শাসন করা দল কোনো পঞ্চায়েতে সঠিকভাবে, ধরুন কোনো ওয়ার্ডে 60টা সিট আছে, 60টা সিটের মধ্যে দেখা গেল কোথাও একটা, কোথাও বা কচ্ছিৎ দুটো প্রার্থী দিয়েছে। হ্যাঁ, তারা জেলা পরিষদ স্তরে তারা রাজ্যের যতগুটি আসন আছে সবকটিতেই প্রার্থী দিয়েছে প্রথম অবস্থায়। পরবর্তী সময় কিছু কিছু ক্ষেত্রে তারা আবার প্রার্থী তুলেও নিয়েছে, আমি জানি না কি কারণে তুলে নিয়েছে, যাই হোক। কিন্তু পঞ্চায়েত স্তরে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, মাইক্রো লেভেলে যেটা নির্বাচন হয়, যেটাতে মানুষকে একদম সরাসরি ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, সেই জায়গাটাতে তারা কোনো ওয়ার্ডে একটা, কোনো ওয়ার্ডের দুটা, কোনো পঞ্চায়েতে তারা একটাও প্রার্থী দিতে পারেনি। মানে আপনি বলছেন তাহলে কর্মী সমর্থকদের অভাবের জন্য বিরোধী দল বা সিপিআইএম প্রার্থী দিতে পারেনি। যদি অভাব না থাকতো তাহলে তারা হয়তো বা প্রত্যেকটা জায়গাতে প্রার্থী দিত। এইবার ধরুন তারা প্রত্যেকটা জায়গাতে প্রার্থী দিতে পারেনি, তারা কেন আরেকটা রাজনৈতিক দলের কাঁধে ভর করলো? আজকে তো পঞ্চায়েত স্তরে অন্তত যেই জায়গাতে আমরা কার্যকর্তা বলুন, সমর্থক বলুন, যারা দলকে বা সংগঠনকে ভালোবাসে, ওই ধরনের লোক সবচাইতে বেশি থাকে এবং তাদের জন্যই নির্বাচনটা, তাদের উপকারের জন্যই এই লেভেলের নির্বাচনটা, গ্রামীণ স্তরে মানুষকে সাহায্য করার জন্য এই লেভেলের নির্বাচন। কিন্তু রানাবাবু, অভিযোগ আপনারা বলছেন যে এরা বরাবরই আপনাদের সব নেতৃত্বরাই একই কথা বলছেন, বিজেপির জেলা স্তরের নেতৃত্বরা বলছেন, আপনারা রাজ্য স্তরের নেতৃত্বরা একই কথা বলছেন যে বিরোধীরা তাদের কর্মী সমর্থকের অভাবের জন্য প্রার্থী দিতে পারেনি। কিন্তু কিছুদিন আগে মনোনয়নপত্র দাখিল করাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল এবং মনোনয়নপত্র দাখিল করার বাধাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অভিযোগ এনেছে আপনাদের বিরুদ্ধে বিরোধী দলগুলো। দেখুন, আমি যে বিষয়টা আমি বলছিলাম সেটা আমার শেষ হয়নি, এবং আপনার প্রশ্নটারও আমি একই সাথে আমি এটার উত্তর দিচ্ছি যে যদি এরকম অবস্থান হতো যে আমাদের কর্মী সমর্থকদের আস্ফালনের কারণে তারা প্রার্থী দিতে পারছে না, তাহলে কোন কারণটা আমি ধরে নেব? যে যদি প্রার্থী তাদের থাকতোই তাহলে তারা কেন কংগ্রেসের সঙ্গে মিশে গেল? কেন তারা বিভিন্ন পঞ্চায়েত স্তরে যেখানে প্রার্থী তারা দিয়েছে 60টা সিটের মধ্যে দুটো, কোথাও একটা, সেইখানেও কেন তারা কংগ্রেস সিপিএম একসঙ্গে আতাত করে প্রার্থী দিল? এবার আসছি, যদি আমাদের কর্মী সমর্থকদের এই ধরনের আস্ফালন থাকতো, আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে, হয়তো ভারতবর্ষের ইতিহাসও বলতে পারি, কিন্তু আমার যদিও অতটা জানা নেই, আমি আমার রাজ্যের কথাই বলবো। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম আমাদের নেতৃত্বরা, যারা বিরোধীদের প্রার্থী যখন তারা জানলো যে ব্লক আমাদের কাকরাবন ব্লকে প্রার্থীরা আসছে বিরোধীদের, আমাদের প্রত্যেকটা নেতৃত্ব, মন্ডল স্তরের, জেলা স্তরের নেতৃত্বরা হাতে গোলাপ ফুল নিয়ে তাদেরকে অভিবাদন জানালো যে আপনারা আসুন, আপনারা প্রার্থী দিন আপনারা। এবং প্রত্যেকটা জায়গাতে আমাদের মিনিস্টাররা বলুন, আমাদের রাজ্যস্তরীয় নেতৃত্বরা বলুন, এবং আমরাও সোশ্যাল মিডিয়াতে আমরা বারংবার আমরা আবেদন জানিয়েছি, আমরা অনুরোধ করেছি, কারণ আমাদের একটা ভয় ছিল যে আমরা তো সব কাজ ঠিকভাবে করছি, কিন্তু বিরোধী তো বিরুদ্ধাচরণ করবে, এটাই তার স্বাভাবিক। কিন্তু ভালো লাগতো সেই বিরুদ্ধাচরণটা যখন সত্য হতো বা মিথ্যার আশ্রয় তারা না নিত। যাই হোক, আমরা ভয় পেয়েছিলাম যে তারা এই ধরনের কিছু একটা আচরণ করতে পারে, সেই জন্য আমাদের প্রত্যেকটা নেতৃত্ব সোশ্যাল মিডিয়াতে এসে মিডিয়ার সামনে দাঁড়িয়ে আহ্বান জানিয়েছে, অনুরোধ করেছে
যে বিরোধী কর্মী সমর্থক যারা আছেন, বিরোধী দল যারা করেন, আপনারা আসুন, আপনারা পঞ্চায়েত স্তরে প্রার্থী দিন, পঞ্চায়েত সমিতিতে প্রার্থী দিন, জেলা পরিষদে প্রার্থী দিন। যদি কোথাও আপনাদের সাহায্যের দরকার পড়ে আমরা আপনাদের সাহায্য করব, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। একদম শুনতে খুব ভালো লাগছে যে শাসক দল এভাবে অনুরোধ করেছেন আপনারা, এবং সামাজিক মাধ্যমে অনুরোধ করেছেন, এবং আপনারা হয়তো বিরোধী দলকে যেভাবে হোক, যে মাধ্যমে হোক আপনারা অনুরোধ করেছেন তাদেরকে প্রার্থী দেওয়ার জন্য। কিন্তু রাজ্যের মানুষ, রাজ্যের জনগণ কিন্তু এটাও শুনেছে যে মাইকিং করে শাসক দলের পক্ষে বিরোধী যেন প্রার্থী না দেওয়া হয় সেই হুমকিও দেওয়া হয়েছে, এটাও কিন্তু রাজ্যের মানুষ শুনেছে। তবে সেই বিষয়ে আপনি কি বলবেন তা জানার আগে আমি দর্শক বন্ধুদের সেই হিসেবটা একবার দিতে চাই, কারণ আর মাত্র মাঝে 3টে দিন, মঙ্গলবার বিকেল 4টে সড়ক প্রচার শেষ হচ্ছে। এখন গ্রাম পঞ্চায়েত স্তরে আপনারা শুনেছেন 71% আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এখন গ্রাম পঞ্চায়েতে মোট আসন রয়েছে 6370টি, তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি 71% আসন জয়ী হয়েছে, যার মানে 4550টি আসনে, 6370-এর মধ্যে 4550টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে। এখন নির্বাচন হবে 1819টি আসনে। একটি আসনে নির্বাচন বন্ধ রাখা হয়েছে, সেটা হচ্ছে মহেশকলা পঞ্চায়েতে, যেখানে বিজেপি প্রার্থীর মৃত্যু হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছেন, সেই আসনে নির্বাচন বন্ধ রাখা হয়েছে। তো 1819টি গ্রাম পঞ্চায়েতের আসনে নির্বাচন হবে। বিজেপি প্রার্থী দিয়েছে 1809টি, সিপিআইএম প্রার্থী দিয়েছে 1222টি আসনে, কংগ্রেস প্রার্থী দিয়েছে 73টি আসনে, এবং তিপ্রামথা প্রার্থী দিয়েছে 1338টি আসনে। এই হলো গ্রাম পঞ্চায়েতের হিসাব। চলুন এবার পঞ্চায়েত সমিতির হিসাবটা একটু আমরা চোখ বুলিয়ে নিই। সেখানে 55% আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। মোট আসন 423টি, বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে 235টি আসনে। নির্বাচন হবে 188টি আসনে, বিজেপি 188টি আসনে লড়াই করছে, সিপিআইএম 148টি আসনে লড়াই করছে, কংগ্রেস 98টি আসনে লড়াই করছে, এবং তিপ্রামথা 11টি আসনে লড়াই করছে। এবার আমরা চোখ রাখি জেলা পরিষদের দিকে। 17% আসনে জেলা পরিষদের বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। জেলা পরিষদে মোট আসন 116টি, বিজেপি জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 20টি আসনে। নির্বাচন হবে 96টি আসনে, বিজেপি প্রার্থী দিয়েছে 96টি আসনে, সিপিআইএম প্রার্থী দিয়েছে 81টি আসনে, এবং কংগ্রেস প্রার্থী দিয়েছে 76টি আসনে। রানাবাবু, আপনার কাছে আসি। আপনি বলছিলেন যে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন বিরোধীদের, গণতন্ত্রকে ঠিক রাখতে আমন্ত্রণ জানিয়েছেন বিরোধীদের প্রার্থী দেওয়ার জন্য, কিন্তু বিরোধীরা অভিযোগ করছে যে আপনারা প্রার্থী দিতে দেননি। বিভিন্ন ব্লক ঘেরাও করার কথা ওনারা বলছিলেন, যে অভিযোগ করেছেন যে বিভিন্ন দুর্বৃত্তরা ঘেরাও করে রেখেছে, ঢিল ছুঁড়েছে, প্রার্থীদের ব্লকের ভেতরে যেতে দেয়নি, মনোনয়নপত্র জমা করতে দেয়নি। আমি আপনাদের আজকে এক্ষুনি স্টুডিওতে আসার আগেও আমি দুটো পঞ্চায়েতে গিয়েছি, এবং নির্বাচন ডিক্লেয়ারের পরের থেকেই দল আমাকে বেশ কিছু জায়গাতে দায়িত্ব দিয়েছে। তো আমি সেই মোতাবেক বিভিন্ন জায়গায় যাচ্ছি, এবং তার একটা ছোটখাটো একটা রূপরেখা আমি এখন তুলে ধরছি, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আপনি এখানে যেই পরিসংখ্যানটা দিলেন, এটা নিয়ে আমি কিছুক্ষণ পরে আলোচনা করছি। প্রথম অবস্থায় আমাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে ঊনকোটি জেলার পাবিয়াছড়া মণ্ডলের, আমি বেশ কিছু পঞ্চায়েত স্তরে, দুধপুর গ্রাম পঞ্চায়েত, বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েত, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত, রতিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত, এরকম বেশ কিছু পঞ্চায়েত স্তরে আমি ব্যক্তিগতভাবে কাজ করছি। আগামীকাল আবার যাব হয়তো। ওই জায়গাতে এরকম নয় কিন্তু যে বিরোধীরা জনসম্পর্কে বেরুচ্ছে না, তারা রোজ দিন জনসম্পর্কে বেরুচ্ছে। আচ্ছা, আমরা যেরকম বেরুচ্ছি আমাদের কার্যকর্তাদের নিয়ে, আমি বেরুচ্ছি, সেভাবে বিরোধীরাও বেরোচ্ছে। এবার তফাৎটা কি? তফাৎটা হলো এরকম, আমাদের বিজেপির প্রার্থীরা যখন জনসম্পর্কে বের হয়, তখন এটা জনসম্পর্ক না একটা মিছিল, সেটা বোঝা মুশকিল। কারণ ন্যূনতম 100 বা তার থেকে বেশি লোক নিয়ে আমাদের জনসম্পর্ক হয়।
সেই জায়গাতে বিরোধীরা যে জনসম্পর্ক করছে 2-4-5 জন হবে কিনা সন্দেহ আছে, কোথাও 2 জনও বেরোচ্ছে প্রার্থী আর প্রার্থীর সঙ্গে আরেকজন, কোথাও প্রার্থী একা বেরোচ্ছে জনসম্পর্কে। সেটা হলো একটা বাস্তব অভিজ্ঞতা যেটা আমি নিজে দেখেছি। এবার জনসম্পর্কে বেরিয়ে 1 জন বা 2 জন যখন জনসম্পর্কে বেরোচ্ছে, স্বাভাবিক কারণে আমাদের সঙ্গে তাদের সামনাসামনি হচ্ছে। একই গ্রাম পঞ্চায়েতের অনেক গ্রাম, একদম ছোট ছোট গ্রাম থাকে, তো যখন সামনাসামনি হচ্ছে আমি নিজে গিয়ে তাদেরকে বলছি, কি দাদা আপনি দাঁড়িয়েছেন, আমরা তো খুশি। হ্যাঁ, উনিও মত বিনিময় করলেন। তো আমি জিজ্ঞেস করি যে আপনাদের কোথাও কোনো অসুবিধা হচ্ছে, আপনাদের জনসম্পর্ক করছেন, কেউ আপনাদের বাধা সৃষ্টি করছে বা কোথাও অসুবিধা হচ্ছে? বলছে না, আমরা নির্দ্বিধায় জনসম্পর্ক করছি, কেউ আমাদের কিছু বলছে না। আমাদের যেরকম বিগত দিনে আমরা জনসম্পর্ক করতে, আমরা সরকার যখন ছিল আমাদের কোনো অসুবিধা হয়নি, আজকের দিনেও আমাদের জনসম্পর্ক করতে কোনো অসুবিধা হচ্ছে না। এ হলো তাদের ব্যক্তিগত অভিমত আমি বলছি। আচ্ছা, এবার এই যে আপনি একটা পরিসংখ্যান দিলেন যে ৬৩৭০টি পঞ্চায়েতের মধ্যে ৪৫৫০টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, ১৮১৯টিতে নির্বাচন হচ্ছে। সিপিএম ১৮১৯টির মধ্যে ১২২২টিতে আসন দিয়েছে, কংগ্রেস ৭৩টি দিয়েছে, বাকি মথা দিয়েছে। ঠিক তদ্রুপ পঞ্চায়েত সমিতি স্তরেও ১৮৮টি আসনের মধ্যে সিপিএম ১৪৮টিতে লড়াই করছে। জেলা পরিষদেও ৯৬টি আসনের নির্বাচন হচ্ছে, তার মধ্যে ৮১টিতে, ৯৬র মধ্যে ৮১টিতে সিপিএম লড়াই করছে। দেখুন পার্সেন্টেজটা কিন্তু খুব বেশি একটা কম না, কিন্তু ৯৬র মধ্যে ৮১, ২৩৫-এর মধ্যে ১৪৮ পঞ্চায়েত সমিতি, ১৮১৯-এর মধ্যে ১২২২, খুব বেশি একটা কম না। তো যেই আসনগুলোতে নির্বাচন হচ্ছে, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, ইন্ডিপেন্ডেন্টও কিছু আছে এর মধ্যে, প্রত্যেকটা স্তরে তারা লড়াই করছে। এবং আমার কাছে যেই পরিসংখ্যান আছে, আমার কাছে যে ততটুকু খবর আছে, যে তাদের নির্বাচনী প্রচারে গিয়ে প্রার্থী দিতে, প্রথমত প্রার্থী তো দেওয়া হয়েছে, নির্বাচনী প্রচারে গিয়ে, বিভিন্ন জায়গায় জনসম্পর্কে গিয়ে তাদের কোনো ধরনের অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে না। বরঞ্চ আমি যেই গ্রামে আমার দায়িত্ব দেওয়া আছে, ওই গ্রামের, দুধপুর গ্রামের আমি ৪ নম্বর ওয়ার্ড, ৫ নম্বর ওয়ার্ডের কথা বলছি, একদম অন ক্যামেরা বলছি। সেইখানে গ্রামের লোকদের হঠাৎ করে আমি একটা জনসভাতে গেলাম, হঠাৎ করে না, পূর্ব নির্ধারিতই ছিল, গিয়ে দেখি অন্যান্য যে জনসভা হয়, বলতে উঠান সভা হয়, তার তুলনায় সেখানে লোক সংখ্যা কম। আচ্ছা, তো আমি জিজ্ঞেস করলাম, পঞ্চায়েতের লোক সংখ্যা এত, ভোটার এত, তো সেই তুলনায় আজকের উঠান সভায় লোক সংখ্যা কম কেন? সবার মুখ থেকে একটাই আওয়াজ বেরোলো। কি আওয়াজ? যে দাদা, এখানে কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন উনি প্রতিনিয়ত, অবশ্যই ওই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি উনি, আমি নাম বলবো না এখানে অন ক্যামেরা, আমি গ্রামের নাম বলে দিলাম, ওয়ার্ডের নাম বলে দিলাম। উনি প্রতিনিয়ত গ্রামের যারা ভোটার আছেন তাদেরকে ধমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে যে তোমরা কেউ বিজেপির কোনো ধরনের জনসম্পর্কে যাবে না, বিজেপি আশ্রিত কোনো ধরনের উঠান সভায় যাবে না, বিজেপির পতাকা হাতে নেবে না, বিজেপিকে ভোট দেবে না। আচ্ছা, যদি দাও তাহলে, অবশ্যই আমি প্রথমেই বললাম যে উনি ওই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, যে এইবার যখন সরকার আসবে, কংগ্রেসের সিপিএম এর মিলিজুলি সরকার, তোমাদের আর কোনো ধরনের সুবিধা দেওয়া হবে না, আচ্ছা, তোমাদের সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করা হবে, এবং আগামী দিনে গ্রামে তোমাদের চলাচল করতে অসুবিধা হবে, এই ধরনের হুমকি ধমকি দিচ্ছে। তো ভাবুন, মানে একদম ছোট্ট পরিসরে ভাবুন যে আজকে যাদের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব বিলীন, কিছু নেই তাদের। অভিযোগ শোনার পর বাবু আপনি কি করলেন?
আমি তো তাদের বুঝাবো যে না, এই ধরনের আমি বুঝিয়েছি তাদের। আচ্ছা, এবং মাইক যুগে বুঝিয়েছি, এরকম নয় যে তাদের ডেকে এনে আমি কানে কানে বলেছি, আস্তে আস্তে করে একজনকে বলেছি, আমি মাইক যুগে বলেছি। কংগ্রেসের যার কথা আপনি বলছেন, কংগ্রেসের যে আপনি বলছেন গণ্যমান্য ব্যক্তি, দুধপুকুরের গ্রাম পঞ্চায়েতের, যিনি এই ধরনের সন্ত্রাসের আবহ সৃষ্টি করছেন, ভয়ভীতি প্রদর্শন করছেন, তার বিরুদ্ধে কি প্রশাসনিক কোনো কার্যকলাপ করা আমরা জানিয়েছি প্রশাসন একদম সেটাই। এবং প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে? আমি তো সেটাই বলতেছিলাম। বলুন। দেখুন, এই ধরনের যে অভাব, এই ধরনের যে অভিযোগ, সেটার আপনিও ভালো করে জানেন যে এটার কোনো প্রমাণ হয় না। কারণ কেউ যখন কাউকে ধমকি দেয়, হুমকি দেয়, সেটা এরকম না যে কেউ ভিডিও ক্লিপিং করে রাখতে পারে, সেটা সম্ভব না। তো সেই মোতাবেক আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসন আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে, বলবো না সাহায্য করছে না, তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের যত সভা হয়, সভাতে তারাও উপস্থিত থাকে, থাকার চেষ্টাও করে। দেখুন, ব্যক্তি বিশেষে প্রশাসন গাইড দেওয়া সম্ভব না, এটা কখনোই সম্ভব না যে একজন করে বাড়িতে গিয়ে। প্রশ্নটা আমি করলাম কারণ তদ্রুপ একই রকম অভিযোগ কিন্তু বিরোধীরাও বলছেন। আমি মাইক যুগে বলেছি, সেই গ্রামে আমি যখন ভাষণ দিচ্ছি মাইক যুগে বলেছি, দেখুন কেন্দ্রে বিজেপির সরকার, রাজ্যে বিজেপির সরকার, এরপরেও কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, আমি প্রার্থী বলতে আমার লজ্জা হয়, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আজকের দিনেও তারা এই ধরনের ভাবভঙ্গিমা দেখায়, এই ধরনের রক্তচক্ষু দেখায়। আগে তো আমরা সিপিএম এর রক্তচক্ষু দেখেছি এই রাজ্যের বুকে বিভিন্ন জায়গায়, এবং এই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা বুক চেতিয়ে আমরা দাঁড়িয়েছি 2018 নির্বাচনের আগে। মানুষ আমাদের বিশ্বাস করেছে, ভোট দিয়েছে, সাহস দেখিয়েছে, মানুষের ভোটে আপনারা জয়লাভ করেছেন। আজকে যেই দলগুলোর কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব বিলীন, তাদের বলতে কি বলবো, কর্মী সমর্থক নেই। আপনি বলছেন হুমকি ধমকির কথা 59 জেলায়। এখন খোয়াই সমতল পদ্মবিলের গতকালের ঘটনা আপনারা জানেন হয়তো। খোয়াই সমতল পদ্মবিলে বিজেপি প্রার্থীকে আক্রমণ করা হয়েছে, প্রার্থী এবং কর্মী সমর্থকদের আক্রমণ করা হয়েছে, এবং বিজেপির অভিযোগ আক্রমণ করেছে সিপিআইএম, কংগ্রেস এবং তিপ্রামথার সমর্থকরা, কংগ্রেসের সমর্থকরা এবং সিপিআইএম এর সমর্থকরা, কর্মী সমর্থকরা মিলে বিজেপি প্রার্থী এবং কর্মী সমর্থকদের আক্রমণ করেছেন। এটা আপনাদেরই অভিযোগ। দেখুন, আমি এই বিষয়ে যতটুকু আমার কাছে খবর এসছে, যে এখানে যারা আক্রমণ সংগঠিত করেছে এবং যাদের পূর্ব পরিকল্পনা, এবং যারা রীতিমতো এই গ্রামের কথা আপনি বলছেন, যে গ্রামের লোকদের প্রতিনিয়ত উস্কাচ্ছে, তারা প্রত্যেকেই সিপিএম আশ্রিত, সিপিএম দুষ্কৃতী। এবং আমার কাছে যতটুকু খবর এসছে, যারা এটার সঙ্গে জড়িত আছে, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা, তাদের প্রত্যেকের নামে থানায় বিগত দিনেই অভিযোগ রয়েছে। আচ্ছা, হ্যাঁ, থানায় তাদের নামে বিগত দিন অভিযোগ রয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে এবং রাজনীতির বাইরেও অসামাজিক কাজের সঙ্গে এই সিপিএম আশ্রিত এই দুষ্কৃতীরা জড়িত, সেটার খবরও আমার কাছে আছে। এবং থানায় যদি আপনি খবর নিয়ে দেখুন, আমি পরবর্তী সময় যে এফআইআর নাম্বারগুলো প্রয়োজন আমি সেটাও এনে দিতে পারবো। প্রত্যেকটা এখানে যারা এই ধরনের খোয়াইয়ের যে গ্রামটার কথা বলছেন, তারা সিপিএম আশ্রিত দুষ্কৃতী, এবং তারা প্রতিনিয়ত এই ধরনের কাজই সংগঠিত করে থাকে। এই যে কংগ্রেসের সমর্থক, তিপ্রামথার সমর্থক, আপনি বলছেন সবাই সিপিআইএম এর দুষ্কৃতী। আমি বলছি কি, আমার কাছে যেটুকু খবর আছে, তারা সিপিএম এ আশ্রিত দুষ্কৃতী, এবং তাদের নামে থানায় লিখিত অভিযোগ আছে, এক দুটো না, অনেকগুলো অভিযোগ। এবং ওই এলাকাতে তারা প্রতিনিয়ত সন্ত্রাস চালিয়ে যায়, এবং তাদের নামে শুধুমাত্র যে রাজনৈতিক ক্ষমতা দখলের অভিযোগ তা নয়, সামাজিক ভাবেও মানুষ তাদেরকে বিভিন্ন অভাব অভিযোগের আওতায় এনেছে। তারা মানুষকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি, মানুষ থেকে চাঁদা আদায় করা, মানুষ থেকে কেড়ে টাকা নেওয়া, মহিলাদের বিভিন্ন ধরনের বাজে উস্কানিমূলক কথা বলা। আমার কাছে যতটুকু খবর আছে, প্রত্যেকই এখানে সিপিএম আশ্রিত দুষ্কৃতী। আপনি বলছেন থানায় মামলা হয়েছে সিপিএম আশ্রিত দুষ্কৃতী, অবশ্যই তদন্তে সেটা বেরিয়ে আসবে। তেলিয়ামুড়ায় কোন একটি স্কুলের সামনে গতকাল কংগ্রেস প্রার্থী আক্রমণের শিকার হয়েছেন, এবং সেখানে অভিযোগের তীর যুব মোর্চার দিকে, এবং
থানায় মামলাও হয়েছে। এই খবরে আপনি যেহেতু আপনি যুবদের নিয়ে কাজ করছেন, আপনার কাছে রিপোর্ট রয়েছে কিনা? দেখুন, আক্রমণের কথা যখন আমি বলছি তার জন্য সেটার কথা বলছি। এই যে আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে বিরোধী মানেই বিরুদ্ধাচরণ করা, কিন্তু বিরুদ্ধাচরণটা তখনই ভালো হবে, রাজ্যের উন্নতিতে হবে। যেমন গণতন্ত্র রাজ্যে প্রতিষ্ঠিত হোক আমরা চাই। একটা সুস্থ রাষ্ট্রে যদি গণতন্ত্র সঠিকভাবে না থাকে তাহলে রাষ্ট্রকে সুস্থ বলা যায় না। তো আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং গণতন্ত্র বজায় থাকুক। সেই মোতাবেক যদি আমি প্রথম থেকে বলছি, বিরোধীদের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার মতন লোক কর্মী সমর্থক না থাকে আমাদের কিছু করার নেই। যেই জায়গাতে তারা অল্প কিছু সংখ্যক কর্মী সমর্থক আছে তাদেরকে, এটা নিয়ে একটু পরে কথা বলছি, এটারও আর কিছু উদাহরণ আমার কাছে আছে যাদের প্রার্থী করেছে বিরোধীরা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই যে তাদেরকে প্রার্থী করেছে সেতে আমরা খুশি যে গণতন্ত্র রাজ্যে বজায় থাকুক। কিন্তু এই যে তেলিয়ামুড়ার কথা বললেন, সেখানে কোথাও কোনো, আমি খবর নিয়েছি, রাত্রি খবর নিয়েছি, যুব মোর্চার কাউ সেখানে জড়িত নেই। যুব মোর্চার কোনো কর্মী এখানে জড়িত নেই। তারা মিথ্যা মামলা, যেটা সরকার আমাদের 2018-তে আসার আগে এবং 2018 সরকার আসার পরেও আমাদের বিভিন্ন যুব ভাইদের তারা মিথ্যা মামলায় জড়িয়ে ফেলেছে। মিথ্যা মামলা সম্পূর্ণ। এবং প্রত্যেকটা বিধানসভা স্তরে, প্রত্যেকটা মন্ডল স্তরে আমাদের যুব ভাইয়েরা প্রতিদিন, আমরা যেহেতু রাজ্য নিয়ে কাজ করি, আমাদেরকে ফোন করে যে দাদা আমাকে তো একটা মিথ্যা মামলায় জড়িয়ে দিল, যেই দিন মামলা করেছে আমি ত্রিপুরা রাজ্যে নেই, অথচ আমার নামে মামলা। এরকম সহস্র উদাহরণ আমার কাছে, যে যাদের নামে মামলা হয়েছে। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে আপনি বলছিলেন কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, তবুও রক্তচক্ষু দেখাচ্ছে বিরোধী কিছু মানুষ, যারা গণ্যমান্য ব্যক্তিত্ব, সেটা গ্রামেরই হোক। আর এই মুহূর্তে আপনি বলছেন যে তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা হচ্ছে যারা যুব মোর্চার রয়েছেন এই মুহূর্তে। হ্যাঁ, বলছি তো আমি। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন, কেন্দ্রে সরকার আছে, রাজ্যে সরকার আছে, তার মানে তো এই নয় যে আমাদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা করতে পারবে না। এটার মানে তো এটা নয়। না, মানে সেটা নয়, কিন্তু বিরোধীরা বলছেন যে বিরোধীরা সবসময় অভিযোগ করছেন যে বিরোধীদের রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে সংগঠন করতে দেওয়া হচ্ছে না। আপনি নিজে থেকেই বললেন যে কোনো ধরনের আক্রমণ করা হচ্ছে না। একদিকে আপনি বললেন যে বিরোধীরা, যারা প্রার্থীরা জনসংযোগ করছে, তাদের মিছিল মিটিংয়ে দু একজন লোক সঙ্গে যাচ্ছে, আপনাদের এখানে প্রচুর মানুষ যাচ্ছে। এখন তাদের দাবি যে কি করে মানুষ তাদের সঙ্গে যাবে, কারণ যেই তাদের মিছিল মিটিংয়ে যাচ্ছে বা সভায় যাচ্ছে বা যাদের বাড়িতে সিপিআইএম নেতৃত্বরা যাচ্ছে, পরক্ষণেই তাদের বাড়ি ঘর নষ্ট করে দেওয়া হচ্ছে, তাদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে, তাদেরকে ভয়ভীতি বা তাদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ডিক্লেয়ার হবার পরে, প্রার্থী ডিক্লেয়ার হবার পরে এই যে কাজ হচ্ছে সারা রাজ্যব্যাপী, আমার তো মনে হয় না একটাও এরকম রাজ্যে উদাহরণ আছে যে বিরোধীরা কোথাও জনসম্পর্কে যাবার পর আমাদের কর্মী সমর্থকরা গিয়ে ওই বাড়িটা গুড়িয়ে দিয়েছে, ঘর ভেঙে দিয়েছে, সম্পত্তি নষ্ট করেছে। আমার জানা মতে অন্তত নেই। যদি আপনাদের জানা মতে এই ধরনের কোন উদাহরণ থাকে আপনারা প্লিজ বলবেন। কিন্তু আমার জানা মতে এই ধরনের একটা উদাহরণ রাজ্যের বুকে নেই যে বিরোধীরা ওই বাড়িতে জনসম্পর্কে গেল, তারা যখন জনসম্পর্ক থেকে বেরিয়েছে আমাদের কর্মী সমর্থকরা গিয়ে তাদের ঘর ভেঙে দিয়েছে, সম্পত্তি নষ্ট করেছে। দেখুন, এই ধরনের মিথ্যাচার, অপবাদ যারা সিপিএম এই রাজ্যের বুকে দীর্ঘদিন ধরে এই রাজ্যের মানুষকে বোকা বানিয়ে আসছিল, মানুষকে একটা ভুল ভ্রান্তির মধ্যে রেখেছিল, তাদের পক্ষেই সম্ভব। এবং আজকের দিনে যখন তারা দেখেছে তাদের মাটি নেই পায়ের নিচে, অস্তিত্ব তাদের বিলীন, সারা ভারতবর্ষ থেকে, সারা ভারতবর্ষের মানুষ, এটা তো কোনো মিথ্যা কথা নয়, আমি অন ক্যামেরা বলছি, সারা ভারতবর্ষ থেকে মানুষ তাদেরকে উৎখাত করে দিয়েছে, সরিয়ে দিচ্ছে সারা ভারতবর্ষ থেকে। এই জায়গাতে ত্রিপুরাতে যে অল্প বিস্তর তাদের কর্মী সমর্থকরা আছে, তাদের দেখুন, তাদের যারা কর্মী সমর্থকরা আছে তারাও এই রাজ্যের ছেলে মেয়ে, তারাও আমাদের ভাই বন্ধু। আমরা তো বারংবার বলেছি যে তোমরা সিপিএম করো, কংগ্রেস করো, বিরোধী করো, এতে আমাদের কোনো অসুবিধার কোনো কিছু নেই, আপত্তি নেই, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়া স্বাভাবিক। কিন্তু তোমরা যেই আদর্শ, যেই মতাদর্শে তোমরা আজকে আছো, বিগত দিনে ছিলে, সেই মতাদর্শের
যে ভুল ভ্রান্তিটা যখন আমরা তুলে ধরি তারা তখন দলে 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 দলে, এটার উদাহরণ তো আপনারা প্রতিনিয়ত দেখেন নিউজ মিডিয়াতে, যে প্রত্যেকটা নির্বাচনের আগে কি পরিমাণ বিরোধীদের থেকে কর্মী সমর্থকরা আমাদের পার্টিতে জয়েন করে। একদম সেটা যেরকম আমরা দেখি বিভিন্ন নির্বাচনের আগে যেভাবে ভাঙা হয়। এইবার আসছি, আমি যেখানে দায়িত্ব পেয়েছি সেইখানে যারা বিরোধীদের প্রার্থী হয়েছেন তাদেরও কিছু প্রার্থীর সঙ্গে আমি ব্যক্তিগত তাদের সঙ্গে কথা বলেছি। আচ্ছা, এবার তাদের এক দুটো মানে উক্তি মন্তব্য আমি তুলে ধরছি। আমি বলছি কি ভাই, তুমি তো বিরোধীদের প্রার্থী হয়েছো, আমরা খুশি, হ্যাঁ, তোমার কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না। বলছে দাদা আমাকে তো জোর করে প্রার্থী করানো হয়েছে, আমি চাইনি প্রার্থী হতে। আচ্ছা, আমি প্রার্থী হতে চাইনি, আমি তাদেরকে বারবার বলেছি আমাকে প্রার্থী করবেন না। তারা শেষ পর্যন্ত আমাকে পয়সার লোভ দেখিয়েছে, আমাকে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখিয়ে আমাকে জোর করে বিরোধী প্রার্থী, বিরোধীদের প্রার্থী জোর করে করানো হয়। এটা মানে এটা কি আমাদের রাজ্যে ওকে, মানে এটা সত্যি কি বিশ্বাসযোগ্য ব্যাপারটা যে বিরোধীদের জোর করে প্রার্থী করানো যায়? জোর করে মানে মানুষ প্রার্থী হতে চাইছে না, তাদের সঙ্গে নেই মানুষ, নেই তাদের সঙ্গে লোক, তো তাদের কাছে এছাড়া তো কোনো রাস্তা নেই। কিছু কিছু প্রার্থীর সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে দাদা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে। কি ধরনের ভয়ভীতি? যে আমরা সরকারে আসলে তুমি যদি প্রার্থী না হও, আসার পরে তোমাকে সম্পূর্ণরূপে, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম, তোমার পরিবারকে সম্পূর্ণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে, তোমাকে গ্রামে চলতে দেওয়া হবে না, তোমাকে প্রার্থী হতেই হবে। এবং বিরোধীরা বিভিন্ন রাজ্যস্তরীয় নেতৃত্ব একত্রিত হয়ে, কংগ্রেস সিপিএম একত্রিত রাজ্যস্তরীয় নেতৃত্ব একত্রিত হয়ে একটা বাড়িতে গিয়ে পঞ্চায়েত স্তরে মেম্বার হিসেবে প্রার্থী করানোর জন্য যাচ্ছে, একত্রিত হয়ে, যে তুমি মেম্বার হিসেবে দাঁড়াও। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে কোন ওয়ার্ডে ধরুন 6টা 7টা সিট আছে, এক একটা সিটের জন্য তারা রাজ্যস্তরীয় নেতৃত্ব দলে দলে যাচ্ছে যে তুমি মেম্বার হিসেবে দাঁড়াও। তবুনি কোথাও তাদের অস্তিত্ব কিছুটা। ওকে, চলুন, প্রার্থী তো এখন হয়ে গেছে, যারা প্রার্থী মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে, প্রার্থী আমরা পেয়ে গেছি, কারা কারা প্রার্থী আছে। আপনি কংগ্রেস এবং সিপিআইএম এর দিকে অনেক অভিযোগ করলেন রানাবাবু। এখন সোনামুড়া মণ্ডলে এখন এমনটাও কিন্তু কংগ্রেসের একজন নেতৃত্ব, যিনি আমাদের সঙ্গে ভার্চুয়ালি জুড়েছিলেন অনুষ্ঠানে, উনি কিন্তু অভিযোগ করেছেন যে আমরা যখন কংগ্রেস এবং সিপিআইএম এর জোট নিয়ে প্রশ্ন করেছিলাম, তখন উনি আমাদের এই শোতেই বলেছেন যে সিপিআইএম বিজেপির গোপন আতাত হচ্ছে সোনামুড়া মণ্ডলের কোন একটি গ্রাম পঞ্চায়েতে। আপনার কাছে সেই রিপোর্ট রয়েছে কিনা? বোঝাপড়া হয়েছে, গোপন বোঝাপড়া হয়েছে সিপিআইএম এবং বিজেপির মধ্যে। দেখুন, বিজেপি আর সিপিআইএম এর মধ্যে বোঝাপড়া, আমাদের যে মতাদর্শ, আমাদের নীতি, সেটা কিন্তু ওই কংগ্রেসের মতন যে পশ্চিম বাংলাতে তাদের আতাত হলো না, সারা দেশে আতাত হলো লোকসভাতে। আর রাজ্যের ক্ষেত্রে যদি বলি, কৈলাসহরের কয়েকটা সিটে আতাত হলো, সারা রাজ্য স্তরে মিলিঝুলি কোথাও হলো কোথাও হলো না। এই ধরনের আদর্শে বিজেপি অনুপ্রাণিত না, বিজেপির এটা আদর্শ নয়, বিজেপির মতাদর্শ এটা নয়। আমাদের যদি কোথাও আতাত হয় তাহলে সেটা রাজ্যস্তরীয় ভাবে সেটা ডিক্লেয়ার দেবে। আমাদের রাজ্য সভাপতি আছেন, আমাদের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, আমাদের প্রভারী আছেন, ইনচার্জরা আছেন। আমাদের পার্টিটা এরকম একটা দল, যেই দলটা আজকে ধরুন একটা পৌর পরিষদে একটা বাই ইলেকশন, সেইটাকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা যেই নজরে দেখে, লোকসভা নির্বাচনটাকেও সেই নজরে দেখে। আমরা কোনো নির্বাচন আমরা ছোট পরিসরে দেখি না। এবার যে যা খুশি ভাবুক, কিন্তু আমাদের আপনি বললেন যে সোনামুড়াতে একটা গোপন আতাত হয়েছে, দেখুন এই ধরনের অভাব অভিযোগ আনতেই পারে, কিন্তু আমাদের সিপিএম এর সঙ্গে বিজেপির আতাত হবে সেটা ভাবা, স্বপ্নেও ভাবা মুশকিল, স্বপ্নেও ভাববো না আমরা, এটা হতেই পারে না, এটা হবেও না কোনোদিন। আমি আজকে স্টুডিওতে বসে অন ক্যামেরা বলছি যে সেটা কি রাজ্যে হবে না, নাকি কোনোদিন হবে না, কোনোদিন হবে, আগে যখন হয়েছে সেটা আগামী দিনে হতে পারে না, জেলা স্তরে না, কেন্দ্রীয় স্তরে না, বুথ স্তরে কোথাও হবে না। সেটা আমাদের যারা নেতৃত্ব আছে তারা কখনো
সেটা মেনে তো নেবেনই না। এবং এটা কি যেটা বললাম যে এটা ভাবাও যায় না। আমরা সিপিএম এর সঙ্গে আমরা আঘাত করব, আমাদের এই ধরনের সময় এসে পড়েছে। আমরা বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে আঘাত করব, আমরা একটা ছোট ছোট আঞ্চলিক দলের সঙ্গে আঘাত করব, তবু সিপিএম এর সঙ্গে আমরা আঘাতে কখনো যাব না। এটা আমাদের সিপিএম এর সঙ্গে বিজেপির আঘাতের তো ইতিহাস রয়েছে, তার জন্য মানুষ বিশ্বাস করতেই পারে সেটা বিষয়। আমাদের যে মতাদর্শ, আমাদের আদর্শ এবং সিপিএম এর যে আদর্শ, তাদের যে চিন্তাধারা, তাদের যে ভাবনা, তাদের যে রাষ্ট্রনীতি, আমাদের যে রাষ্ট্রনীতি সম্পূর্ণরূপে আলাদা। একটার সঙ্গে আরেকটার কোনো দূর দূর তক কোনো তালমিল নেই। সুতরাং আমরা অনুষ্ঠানের খুব বেশি সময় নেই রানাবাবু, আরো কয়েকটা জিনিস আপনার থেকে জানার আছে আমাদের বিশ্ব নির্বাচনের আগে। আপনি ব্যস্ত খুব। এখন তিপ্রামথার সঙ্গে আপনাদের এবারের নির্বাচনে, কারণ তিপ্রামথা একা লড়াই করবে বলে বহু আসনে প্রার্থী দিয়েছে, কিন্তু আপনাদের দেখলাম আমরা কিছু কিছু আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে, আবার কিছু কিছু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রামথার প্রার্থীরা জয়ী হয়েছে, কিছু কিছু আসনে তো বহু আসনে তো আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এটা কি ধরনের কেমিস্ট্রি হয়েছে তিপ্রামথার সাথে, যেহেতু শাসক দলে অবশ্যই তিপ্রামথাও রয়েছে? দেখুন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, আপনারা যারা মিডিয়ার জগতে আছেন আপনাদের থেকে ভালো আর কেউ বলতে পারবে না যে লোকসভা নির্বাচনে তিপ্রামথার যিনি সুপ্রিমো আছেন ওনার সঙ্গে দিল্লি বৈঠকে আমাদের রাজ্যের লোকসভা নির্বাচনের একটা বিশেষ মিলিঝুলি হয়েছে, আঘাত হয়েছে এবং সেই মোতাবেক নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আমাদের দুজন প্রার্থী রাজ্যের ইতিহাস সৃষ্টি করেছেন, যেটা বিগত দিনে হয়নি। অবশ্যই তিপ্রামথা বিজেপি একত্রিত হয়ে লড়াই করেছেন, সম্ভব হয়েছে। তো এই যে তাদের সঙ্গে আমাদের মথার সঙ্গে আঘাত হয়েছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা ডিক্লেয়ার দিয়েছেন, রাজ্যস্তরীয় ডিক্লেয়ার হয়েছে এবং কোথাও ঠিক তার পরবর্তী সময় পঞ্চায়েত নির্বাচন ডিক্লেয়ার হলো, কোথাও তো বলা হয়নি যে তিপ্রামথার সঙ্গে আমাদের আঘাত শেষ হয়ে গেছে, নেই আমাদের আঘাত, সেটা তো এরকম বলেনি। আর এই যে বিষয়গুলো, তিপ্রামথার সঙ্গে আমাদের আঘাত, সিট ডিভাইডেশন, কে কোথায় দাঁড়াবে, তারপর যেটা আপনি বললেন যে তিপ্রামথা কিছু জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, এটা সম্পূর্ণ আমাদের যিনি রাজ্য সভাপতি আছেন আমাদের শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য, ওনার নেতৃত্বে উনি চিন্তা ভাবনা করে যা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই আমাদের সর্বোপরি। আপনি কংগ্রেস এবং সিপিএম এর কথা বলছিলেন, তাদের আঘাতের কথা বলছিলেন যে শুধু কৈলাস শহরে সেখানে আঘাত হয়েছে বা গোটা রাজ্যে মিলিঝুলি তাদের একটা ভাবনা, কোথাও তারা মিশে গেছে, কোথাও মিশেনি। এখন তাহলে আমরা কি তিপ্রামথার সাথে বিজেপির তো একই পরিস্থিতি দাঁড়াচ্ছে? তিপ্রামথার সঙ্গে যে আমাদের যে আঘাতের বিষয়টা, সেটা কি তিপ্রামথার সৃষ্টিটা আপনি চিন্তা করুন। বিগত যে এডিসি নির্বাচন গেল 5 বছর এখনো হয়নি, সেই এডিসি নির্বাচনের ঠিক প্রাককালে তিপ্রামথার সৃষ্টি হয়েছে এবং পরবর্তী সময় একটা দীর্ঘ সময় তিপ্রামথা একা লড়াই করেছে এবং ওদের সঙ্গে আমাদের বিশেষ কোনো বা কোনো লড়াইয়ের কোনো আমাদের বিশেষ দৃষ্টান্ত নেই। কিন্তু সিপিএম কংগ্রেস এই রাজ্যের জন্মলগ্ন থেকে তারা একে অপরের শত্রু ছিল। একজন যদি দিন হয় আরেকজন রাত্র, একজন যদি আকাশ হয় আরেকজন পাতাল, একজন যদি কয়েনের এই পিঠ হয় আরেকটা কয়েনের ওই পিঠ, এবং প্রতিনিয়ত এটা আমাদের রাজ্যের মানুষ লক্ষ্য করেছে। এবং সবচাইতে বেশি যেটা দৃষ্টান্তমূলক লক্ষ্য করার বিষয়, যে এই রাজ্যের বুকে সিপিএম আমলে বহু কংগ্রেসি পরিবার তাদের স্বামী হারা হয়েছে। আপনি বললেন তো আমার দুটো লাইন বলতেই হবে। বহু বোন তার ভাই হারা হয়েছে, বহু মা বাবা তার সন্তান হারা হয়েছে এবং এই রাজ্যের বুকে সহস্রাধিক খুন হয়েছে বিরোধীরা কংগ্রেস পরিবার থেকে। আজকের দিনে ওই পরিবারগুলোর কি অবস্থা? কংগ্রেসই যারা শাসক আছেন, যারা নেতৃত্ব আছেন, তারা একবারের জন্য চিন্তা করেনি, তারা গিয়ে আঘাত করেছে। আমাদের প্রশ্নটা ওই জায়গায় যে এই যে তাদের মধ্যে এই যে লম্বা সময়ের একটা শত্রুতা আমি থাকতেই পারে, আমরা সেটাকে সাধুবাদও জানাই না, আমরা সেটাকে কুৎসিত রূপও দেই না, কিন্তু আজকের দিনে যেই এই রাজ্যের সন্তানরা
আমরা আমাদের রাজ্যের সন্তানরা মৃত্যু হয়েছে, তাদেরকে মার্ডার করা হয়েছে, খুন করা হয়েছে বিভিন্ন সময়। আমার কাছে তো সম্পূর্ণ উদাহরণ সহ, দিন তারিখ সহ, নাম সহ আছে। আজকে এই অবস্থান থেকে তাদের যে এই যে একজন আরেকজনের কাঁধে ভর করে হাঁটা, সিপিএম নেতৃত্বরা কংগ্রেসের পার্টি অফিসে বসে মিটিং করা, কংগ্রেস নেতৃত্বরা সিপিএম পার্টি অফিসে মিটিং করা, এরপরে এইটাকে রাজ্যের মানুষ ভালো চোখে দেখেনি, এবং দেখেনি বলেই আপনি দেখুন প্রত্যেকটা সময় প্রত্যেকটা নির্বাচনে তাদের যে আতাতের পরে তাদের কিন্তু অবস্থান ভালো নেই, তাদের কিন্তু ভোট অফ পার্সেন্টেজ কমছে, যত দিন যাচ্ছে তাদের ভোট অফ পার্সেন্টেজ কমছে। আমরা তারা আতাত করুক না করে কিছু যায় আসে না, কিন্তু রাজ্যের মানুষ বুঝতে পেরেছে যে রাজনীতির জন্য এই কংগ্রেস এবং সিপিএম কতটুকু নিচে নামতে পারে এই রাজ্যের মানুষ বুঝে গিয়েছে, রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষ বুঝে গিয়েছে যে বিজেপি। কংগ্রেস সিপিএম থেকে আমরা একটু বেরিয়ে আসি। আমরা পঞ্চায়েত নির্বাচনের এই যে বিভিন্ন প্রার্থীর কথা আপনি বলছিলেন, বিরোধী প্রার্থীর কথা আপনি বলছিলেন, এবং আপনাদের বহু প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, কিন্তু তারপরও আমরা কিন্তু বিশেষ করে উত্তর ঊনকোটি, আপনি নিজে ঊনকোটি জেলার কথা বলছিলেন কিছুক্ষণ আগে, ঊনকোটি জেলা, ধলাই জেলায় আমরা এমন বহু জায়গায় দেখেছি যে যারা প্রার্থী ঘোষণা হবার ঠিক একদিন আগেও বিজেপির অ্যাক্টিভ কর্মী সমর্থক ছিলেন, বা যাদের নাম হয়তো প্রস্তাবিত হওয়ার কথা ছিল, সেখানে বিজেপি প্রার্থী পদ না পেয়ে ওনারা নির্দল প্রার্থী হয়েছেন, এবং বহু বিক্ষুব্ধ বিজেপি প্রার্থীরা বা বিজেপি কর্মী সমর্থকরা নির্দল রূপে লড়াই করছেন। সেখানে আপনারা কি মনে করেন ভোটে কতটা প্রভাব পড়বে, এবং এটা মানেন কিনা যে আপনাদের মধ্যে সেটা বিক্ষুব্ধরা এরকম ভাবে নির্দল থেকে লড়াই করছেন? দেখুন, একটা কথাই আছে, আমাদের বাংলাতেও আছে, হিন্দিতেও আছে, যে সকালের ভোলা যদি তার ভুল বুঝে বিকালে ঘরে চলে আসে তাহলে তাকে ভোলা বলা যায় না। আচ্ছা, তো এই যে কর্মী সমর্থকরা যারা অল্প কিছু সময় রাগ করে, অভিমান করে নির্দল প্রার্থী হয়েছেন, তারা আমাদেরই লোক, তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই কর্মী সমর্থক, তারা আমাদেরই ঘরের লোক, আমরা এক পরিবারের লোক। আপনি দেখবেন তারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছেন কিছু কিছু ক্ষেত্রে, এবং আপনি এটাও লক্ষ্য করেছেন যে বেশ কিছু ক্ষেত্রে তারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ানোর পরে আবার তারা সময়ের আগে উজ্জ্বলও করেছেন। এই ধরনের উদাহরণ আপনাদের কাছে আছে। এইবার যারা উজ্জ্বল করেনি, সময়সীমা চলে গেছে, এবং অনেকেই আছে যারা এই যে আমাদের তো উজ্জ্বল করারও একটা সময় থাকে, এবং ওই সময় চলে যাবার পর তারা নিজের থেকে এসে আবার আমাদের কাছে এসে, দাদা আমাদের তো একটা ভুল হয়ে গেছে, এখন তো আমরা চাইলেও উজ্জ্বল করতে পারবো না। আমরা বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দেখুন, প্রত্যেকটা লোক যারা এই ধরনের করেছে এটা খুব বেশি একটা সংখ্যা না, খুব অল্প পরিমাণ। তারা, আমি তো বারবারই বলছি যে তারা আমাদেরই পরিবারের লোক, আমাদের ঘরের লোক, আমাদের ভাই। ঠিক আছে, আপনি বললেন ওরা কি করেছে, ওকে, অভিযোগ নেই। তার মানে বিজেপির ভেতরে যে একটা বিক্ষোভ হয়েছিল প্রার্থী, এটা বিক্ষোভ বলবেন না, এটা অভিমান। দেখুন, বিক্ষোভ একটা জিনিস, অভিমান একটা জিনিস। অনেক না, একজন করলে অভিমান হয়, অনেকেই যখন সংসদীয় রাজনীতিতে অনেকেই যখন একই কাজ করেন সেটা যদি বিক্ষোভ বলা হয়, এমনটাই বলবেন না। ওকে, এমনটাই আমরা দেখি। অনুষ্ঠানে খুব বেশি সময় নেই রানাবাবু, আমাদের পঞ্চায়েত নির্বাচন আসছে। পঞ্চায়েত নির্বাচন আগে রাজ্যে অনেক কিছু হয়, আমরা নিউজ মিডিয়া অনেক কিছু খবর করি। আপনার কি মনে হয় রাজ্যের এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার কেমন আছে, রাজ্যের আইন শৃঙ্খলা কেমন আছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে? আমি যদি বিগত দিনের ইতিহাস তুলে ধরি, অল্প একটু বলতেই হবে আমাকে, যে পঞ্চায়েত নির্বাচন, যেহেতু পঞ্চায়েত নির্বাচনের কথাই বলছি আমি, তুলনা না করে আজকের দিনের কথাটা আমরা শুনি আগে। আপনি তুলনা করবেন, আগের সঙ্গে তুলনা করবেন, আজকের দিনটা শুনি আমরা। আমরা ভালোর সঙ্গে তুলনা করি না। আপনার কথা অনুযায়ী যদি 25 বছর খারাপ থেকে থাকে বা তার আগে খারাপ থেকে থাকে, খারাপের সঙ্গে তুলনা কেন করুন? খারাপের সঙ্গে আমি তুলনা করছি না। ওকে, ভালোর সঙ্গে করুন। হ্যাঁ, ভালোর সঙ্গে কি, আমাদের তো ভালোই ছিল, ভালোই আছে, ভালোই থাকবে। আমাদের ল অ্যান্ড অর্ডার খুব ভালো আছে, সম্পূর্ণরূপে ঠিক আছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে জনগণের পাশে আছে, মানুষের পাশে আছে।
তাদের যতটুকু করার দরকার তারা এর থেকে বেশি করছে। আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই আরক্ষা প্রশাসনের কর্মীদের, আরক্ষা প্রশাসনকে এবং তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন অফিসাররা, প্রত্যেককে আমরা সাধুবাদ জানাই যে তারা রাজ্যের ল অ্যান্ড অর্ডার, রাজ্যের আইন শৃঙ্খলা এত সুন্দরভাবে তারা গুছিয়ে রেখেছে, এত ভালোভাবে তারা রাজ্যের আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার তারা পরিস্থিতিকে সামাল দিচ্ছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই দলীয় পক্ষ থেকে। এবং এই যে পরিস্থিতিটা, এটা যেন আগামী দিনেও বহাল তবিয়তে থাকে, সেটা আমরা তাদের কাছে অনুরোধ থাকবে। তো আমাদের তাদের প্রতি কোনো অভাব অভিযোগ নেই এবং তাদেরকে আমরা এর জন্য আমরা তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। রানাবাবু, আপনি বললেন, অবশ্যই আপনি ধন্যবাদ জানালেন আরক্ষা প্রশাসনকে এবং রাজ্যের আইন শৃঙ্খলা ভালো আছে, নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে বললেন। সিপাহীজলার ডিএম গতকাল বলেছেন নিরাপত্তার অভাবে ডিডব্লিউএস অফিস বিশালগড় থেকে বিশ্রামগঞ্জে স্থানান্তরিত করা হলো। আপনি জানেন কিনা আমি জানি না সেই খবরটা, আর সেটা করা হয়েছে নিরাপত্তার অভাবে উনি বলেছেন। দেখুন, আপনি কিন্তু দুইটা কথা বললেন। প্রথম আপনি বলেছেন যে পঞ্চায়েত স্তরে রাজ্যের ল অ্যান্ড অর্ডারটা কিরকম আছে। না, নির্বাচনকে সামনে রেখে রাজ্যের আপনি রাজ্যের উন্নয়ন, রাজ্যের নির্বাচন দুইটাকে, বা এটাকে উন্নয়ন বললে সেটা যারা বিজনেসম্যানরা আছেন, যারা এটা কন্ট্রাক্টরি করেন, অবশ্যই তারা বিজনেসম্যান। তো বিজনেস আর আপনি নির্বাচন দুইটাকে আপনি একসঙ্গে মিলিয়ে ফেলেছেন। মানে সেটা আমারও কানে এসছে, আমার কানে কেন, সারা রাজ্যের মানুষ দেখেছে, পত্রপত্রিকায় দেখেছি। তো এইটার যে পরিস্থিতিটা সেটা আলাদা, সেটা উদ্বেগজনক, সেটা হয়তো উদ্বেগজনক, কিন্তু সেটা তো এখন এটা স্টুডিওতে বলার বিষয় না। এটা সম্পূর্ণ পঞ্চায়েত নির্বাচনের বিষয়। পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন সম্বন্ধীয় বিষয়ে রাজ্যের ল অ্যান্ড অর্ডার কিরকম আছে। আর আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণ আলাদা, এটার সঙ্গে এটার কোনো তুলনা নেই। ঠিক আছে, পঞ্চায়েত স্তরে যদি বলি রাজ্যের ল অ্যান্ড অর্ডার খুব ভালো আছে, মানুষ সন্তুষ্ট আরক্ষা প্রশাসনের প্রতি, এবং আমরা দলীয় পক্ষ থেকে আরক্ষা প্রশাসনের প্রতি সন্তুষ্ট যে রাজ্যের ল অ্যান্ড অর্ডার তারা খুব ভালোভাবে চালাচ্ছে এবং আমরা তাদেরকে। একটা শেষ প্রশ্ন রানাবাবু, গৌরনগর ব্লক, আপনি ঊনকোটি জেলা নিয়ে কাজ করছেন, ঊনকোটি জেলার বহু জায়গায় আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গৌরনগর ব্লক নিয়ে একমাত্র ব্লক যেখানে সবগুলো গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, বাকি সব জায়গায়, বাকি সবগুলো ব্লকে, 58টি ব্লকের মধ্যে বাকি সব ব্লকে কোনো না কোনো জায়গাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে। গৌরনগরে সম্পূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। গৌরনগর ব্লক নিয়ে আপনারা কতটা আশাবাদী? দেখুন, গৌরনগর ব্লকটা কৈলাসহর মন্ডলের আওতাধীন। বিশেষ করে কৈলাসহর মন্ডলে বিগত, যদি আমি 23-এর বিধানসভা নির্বাচনের কথা বলি, সেখানে বিরোধীদের যে প্রার্থী ছিল, কংগ্রেস এবং সিপিএম এর যে আঁতাত হয়েছিল, সেই বিরোধী প্রার্থী জয়ী হয়েছে। তো বিরোধী প্রার্থী জয়ী হয়েছেন তার মানে কি, স্বাভাবিক কারণে আমাদের থেকে হয়তো তাদের কর্মী সমর্থক বেশি। তো কর্মী সমর্থক বেশি, এবং বিগত দিনের পঞ্চায়েত যদি আমি দেখি, পঞ্চায়েতের পরিসংখ্যান যদি আমি তুলে ধরি, যে 15টা পঞ্চায়েত গৌরনগরে আমার যতটুকু জানা আছে, তার মধ্যে ভারতীয় জনতা পার্টি 5টা পেয়েছে এবং কংগ্রেস 10টা পেয়েছে। তো এটার নামই তো গণতন্ত্র। আমি প্রতিনিয়ত বলছি রাজ্যে গণতন্ত্র বজায় আছে কিনা। হ্যাঁ, বজায় আছে। কিভাবে বজায় আছে? এই যে আমাদের কাছে উদাহরণ, কৈলাসহর ব্লকে বিগত দিনে কংগ্রেস 10টা আসন জিতেছে, বিজেপি 5টা জিতেছে। হ্যাঁ, আমরা এবারও আশাবাদী যে আমাদের 5টা থেকে আমাদের আরো আসন বাড়বে। কিন্তু এই যে গণতন্ত্রটা, সেটাকে তো আপনারাও সাধুবাদ জানাবেন, আমরাও সাধুবাদ জানাই যে বিরোধীরাও একটা ব্লক জিততে পারে, একটা পঞ্চায়েত জিততে পারে। সেটা হলো আজকে আমরা আঙ্গুল দিয়ে দেখাই। এই যে দেখুন, বিজেপির শাসনেও রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, বিরোধীরা এখনো পঞ্চায়েত জিততে পারে, ব্লক জিততে পারে। ওকে, অসংখ্য ধন্যবাদ রানাবাবু আপনাকে। আজ অনেকক্ষণ আপনি সময় দিলেন, আপনি ব্যস্ততার মধ্যেও সময় দিলেন। নির্বাচন নিয়ে অনেকগুলো কথা, অনেকগুলো প্রসঙ্গ আপনার সঙ্গে আলোচনা হলো। ধন্যবাদ আজ স্টুডিওতে সময় দেওয়ার জন্য।
দর্শক বন্ধুরা, আজকাল নির্বাচন এলেই বিভিন্ন প্রসঙ্গে একে অপরকে দোষারোপ করাটা শাসক এবং বিরোধীদের প্রচারের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। হোক সে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন কিংবা পঞ্চায়েত নির্বাচন। কার আমলে মানুষ বেশি সুযোগ সুবিধা পেয়েছে, জোর গলায় সেই প্রচার করতে ব্যস্ত দুই পক্ষই। তবে উন্নয়নের আসল হিসেব জানে জনসাধারণ। কোন আমলে রাজ্যের গ্রামের উন্নয়ন হয়েছে বেশি তা সবচেয়ে ভালো জানে গ্রামের গণদেবতারা, গ্রামের ভোটাররা। তাই প্রচারের মতো ভোটে প্রতিদ্বন্দ্বিতা কতটা হাড্ডাহাড্ডি হয় সেটাই এখন দেখার। আমরা নজর রাখছি পঞ্চায়েত নির্বাচনের সব খবরে। তাই আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ, আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।